এবার ফেসবুকের কর্মকাণ্ডে রীতিমতো হতবাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিক্ষোভের সময় 23শে জুলাই এবং 24 তারিখে দুটি ফেসবুকে ভিডিও পোস্ট করেন এবং হঠাৎ করেই ফেসবুক সেই দুটো ভিডিওকে সরিয়ে দেয়। কারণ হিসাবে তারা বলে যে লিগাল রিকোয়েস্টের জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দুটো ভিডিও সরিয়ে দিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভিডিও করে ভারতবাসীর উদ্দেশ্যে কিছু বার্তা দিচ্ছেন এবং সেটি ভারত থেকেই বিতাড়িত করা হয়েছে লিগাল রিকোয়েস্টের জন্য। আমার মনে হয় ফেসবুক এখানেই সব থেকে বড় ভুলটি করে ফেলে এবং পরিষ্কারভাবে ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম কিভাবে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে সেই পুরো ষড়যন্ত্রটা কিন্তু ফাঁস হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, এই ফেসবুক আসলে কি ডিপ স্টেটের একটি পার্ট? লাগাতার দিল্লি বিক্ষোভের ভিডিও যেভাবে মানুষের ফিড অবধি ফেসবুক রেকমেন্ড করে পৌঁছে দিয়েছে, তার ফলে একটা সন্দেহ ডানা বাঁধলেও ভারতের প্রধানমন্ত্রীর এই পোস্টকে সরিয়ে দেওয়ার পর বিতর্ক কিন্তু চরম সীমায় পৌঁছে যায়। ফেসবুকের সর্বময় কর্তা, যিনি ভারতে এই মুহূর্তে পোস্টেড, তাকে তলব করা হয় সরকারের পক্ষ থেকে এবং তাকে তলব করে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়, যদি ভারতে থেকে ভারতে বিজনেস করতে চাও তাহলে ভারত সরকারের আইন অনুযায়ী করতে হবে। ভারতের প্রধানমন্ত্রীর পোস্ট কার লিগাল রিকোয়েস্টে সরিয়ে দিল, সেই প্রশ্ন সরাসরি ফেসবুককে করে ফেলে ভারত সরকার। স্বাভাবিকভাবেই ফেসবুকের হাতে কোনো অপশন ছিল না ভুল স্বীকার করা ছাড়া। আজকে এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যার ফলে আপনারাও বুঝতে পারবেন এই বিদেশি প্ল্যাটফর্মগুলো আসলে কাদের হয়ে কাজ করে। ফেসবুকে প্রথম ইনভেস্টমেন্ট কে করেছে এবং যিনি ইনভেস্ট করেছেন তার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থারই বা কি ইন্টারলিঙ্কড, আজকে সমস্ত কিছু ডিটেলিং আলোচনা করব। কোনো কনক্লিউশন আমি টানতে রাজি নই, কিন্তু কিছু তথ্য, যে তথ্যগুলো বিচার বিশ্লেষণ করা আজকের দিনে অত্যন্ত দরকার বলে আমার মনে হচ্ছে। প্রথমত, 23 তারিখ 24 তারিখ এই দুই রাতের দুটি ভিডিও ফেসবুকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী পোস্ট করেন। ঘন্টাখানেক সময়ের মধ্যেই সেগুলো অনেক অনেক ভিউজ কিন্তু জেনারেট করতে শুরু করে। ইনস্টাগ্রামেই প্রায় 24 ঘন্টায় 303 মিলিয়ন ভিউজ সেটি কিন্তু ক্রস করে এবং 1 মিলিয়ন বেশি ফলোয়ার তার কিন্তু বেড়ে যায়। ফেসবুকে যদি দেখেন তাহলে দেখবেন প্রায় 9.3 মিলিয়ন এঙ্গেজমেন্ট একটি ভিডিওকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়। হঠাৎ করে দেখা যায় এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও 24 ঘন্টার মধ্যেই মেটা সরিয়ে দেয়। কারণ হিসাবে মেটা পরবর্তীকালে বলে সেটা হলো এআই জেনারেটেড এরর, অর্থাৎ এআই ভুল করে সরিয়ে দিয়েছে। এবার দেখুন, যখন সরিয়ে দিয়েছে তখন সঙ্গে সঙ্গে তো ভিডিওটা আর ফেরানো সম্ভব নয়। ফলে যে পারপাসে ভিডিওটি পোস্ট করা হয়েছিল, অর্থাৎ দেশের যুব শক্তির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বার্তা দিতে চেয়েছিলেন, সেই বার্তা কিন্তু সাকসেসফুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী 24 ঘন্টায় যখন ভিডিওটি ডিলিট করা হয়েছে তখন কিন্তু আর দিতে পারলেন না। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতে থেকে এরা ব্যবসা বাণিজ্য করলেও ভারতের প্রধানমন্ত্রীর পোস্ট যে সরিয়ে দেওয়া যায় সেটা কিন্তু এই মেটা নামক সংগঠনটি দেখানোর চেষ্টা করেছেন। এবং এআই জেনারেটেড এরর হলেও প্রশ্ন উঠছে, মেটার মতো একটা সংগঠন বা একটি অর্গানাইজেশন কিভাবে এত খারাপ কোয়ালিটির এআই ব্যবহার করে। এবার দেখুন, ভারত কিন্তু মেটার একটা বৃহৎ বড় কনজিউমার অ্যাট্রাকশন পয়েন্ট। ভারতের যে জনসংখ্যা তাদের অধিকাংশই মেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যও করেন এবং মেটা ভারতীয়দের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা কোটি কোটি টাকার গুগল অ্যাডস রান করে, মেটা ফেসবুক অ্যাড রান করা হয় এবং কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য শুধুমাত্র ভারত থেকেই তারা করে। কিন্তু ভারতের আইন কানুনকে তারা মানতে রাজি নয়। এই অদ্ভুত দোটানায় কিন্তু এই মুহূর্তে ভারত সরকার এবং মেটা দুজনেই আছে যে কিভাবে ভবিষ্যতে মেটার মতো সাইটকে কন্ট্রোল করা যায় তা নিয়ে কিন্তু প্রপার রূপরেখা যেহেতু সরকারের কাছেও নেই, সেটাও কিন্তু একটা সমস্যা তৈরি করছে বর্তমান সময়। এবং এখন আরো বেশি করে তৈরি হয়েছে কারণ এই মেটাকে নিষিদ্ধ করা কোনো সরকারের পক্ষেই কার্যত কঠিন। নেপালে জেনজি আন্দোলন মনে আছে? আগের বছর সেপ্টেম্বর মাসে তো হয়েছে। জেনজি আন্দোলন কেন শুরু হয়েছিল জানেন? শুরু হয়েছিল নেপাল সরকার 26টি অনলাইন প্ল্যাটফর্মকে এক নিঃশ্বাসে ব্যান করে দেয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই 26টি অনলাইন প্ল্যাটফর্ম, যার মধ্যে মেটা ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, টিকটক ছিল, তারা যদি নেপালে ব্যবসা বাণিজ্য করে তাহলে নেপাল সরকারের নির্দিষ্ট আইন মেনে করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। মানে নেপাল সরকার চেয়েছিল যে ফেসবুকে যেভাবে দাঙ্গা লাগানো হচ্ছে, যেভাবে ফেক ভিডিও শেয়ার করে সামাজিক ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, তার অ্যাকাউন্টেবিলিটি মেটা নিক, ফেসবুক নিক।
কিন্তু সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তারা সেই চেষ্টাতে সম্পূর্ণ হলেও জেনজিরা কিন্তু রাস্তায় বিক্ষোভ করে এবং অবশেষে সরকার পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র এই সামাজিক অনলাইন প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করেছিল বলে নেপাল সরকার। আজকে ভারতও যদি এই জিনিস করতে চায় তাহলে কিন্তু ব্যাপারটা কঠিন, কারণ নেপালের মতো ছোট্ট একটি রাষ্ট্র যা করতে পারেনি, ভারতের মতো 100 কোটি ইউজারের একটি রাষ্ট্র কিভাবে এই অসাধ্য সাধনটি করবে। ফলে এই কোম্পানিগুলো এইগুলোরই কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। এবং আপনি ভাবুন, ভারতের প্রধানমন্ত্রীর একটি পোস্ট সরিয়ে দিয়ে তারা বলছে লিগাল ইস্যুতে সরিয়ে দিয়েছে, এই অডাসিটি তারা কিভাবে দিচ্ছে এবং তারা ভারতে ব্যবসা করতে চাইছে, সেটাও তো আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। এবার এই কোম্পানিগুলোকে নিয়ে আরো কিছু তথ্য বলে রাখা দরকার। এরা কি আমেরিকার সঙ্গে এই জিনিস করতে পারে? এক কথায় উত্তর হলো না। আমেরিকার কোম্পানি আমেরিকার সরকারের কাছে দায়বদ্ধ। আমেরিকার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট সেকশন 702 অনুযায়ী যদি নন ইউএস সিটিজেনের কোনো তথ্য আমেরিকান সরকার চায়, যারা এই মেটা বা ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করে, তাহলে কিন্তু এই ধরনের কোম্পানি সরকারকে সেই ধরনের তথ্য তুলে দিতে বাধ্য। অর্থাৎ আমি ধরুন নন ইউএস একজন সিটিজেন, আমি আমেরিকার নাগরিক নই, আমার যাবতীয় গোপন তথ্য যেগুলো আমি মেটা ব্যবহার করে করেছি, ইনস্টাগ্রামে করেছি, ফেসবুকে করেছি, যদি আমেরিকার সরকার মনে করে সেগুলো তাদের প্রয়োজন, তাহলে মেটা সমস্ত প্রাইভেসি রুল ভায়োলেট করে সেই তথ্য কিন্তু আমেরিকা সরকারের হাতে তুলে দিতে বাধ্য। তাই আমেরিকার সংবিধানে আছে। শুধু তাই নয়, ক্লাউড অ্যাক্ট 2018 এই তথ্য কিন্তু আরো চমকপ্রদ। সেখানে বলা হচ্ছে ইউএস ল এনফোর্সমেন্ট ফোর্সফুলি গুগল ক্লাউডের সমস্ত তথ্য চাইলেই পেতে পারে। অর্থাৎ গুগল ক্লাউডকে কাজে লাগিয়ে ধরুন আমরা জিপে করে কাউকে ট্রানজিশন করেছি, টাকা আদান প্রদান করেছি, যদি আমেরিকা সরকার মনে করে তাহলে সেই তথ্য কিন্তু তারা পেয়ে যেতে পারে এই কোম্পানিগুলোকে কাজে লাগিয়ে। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং আসল তথ্যে ফিরি। এই ফেসবুকে প্রথমবার আউটসাইডার ইনভেস্টর হয়ে কে ইনভেস্ট করেছিল জানেন? যে ভদ্রলোক ইনভেস্ট করেছিলেন তার নাম পিটার থেল। তিনি কি করেন? তিনি একটি কোম্পানি চালান যার নাম প্যালেন্টিয়ার টেকনোলজি। এই প্যালেন্টিয়ার টেকনোলজির মাধ্যমেই 2004 সালের আগস্ট মাসে প্রথমবারের জন্য ফেসবুকে ইনভেস্ট করা হয় $5 লক্ষ। এই প্যালেন্টিয়ার টেকনোলজি কি করে? এই প্যালেন্টিয়ার টেকনোলজি আমেরিকা সরকারের হয়ে কাজ করে। আমেরিকা সরকার যে সকল দেশে যুদ্ধে জড়িয়ে যায় সেখানে যুদ্ধের গোপন তথ্য আমেরিকা সরকারের হাতে তুলে দেয় এই প্যালেন্টিয়ার টেকনোলজি। অর্থাৎ রাশিয়া ঠিক কোথায় ট্রুপ ডিপ্লয় করে রেখেছে, কোথায় ড্রোন ডিপ্লয় করে রেখেছে, ইরানের নিউক্লিয়ার অ্যাসেট কোথায় লুকানো আছে, সমস্ত তথ্য, যুদ্ধের যা যা প্রয়োজনীয় তথ্য, তা আমেরিকা সরকারের হাতে তুলে দেয় প্যালেন্টিয়ার টেকনোলজি। সেই প্যালেন্টিয়ার টেকনোলজি $5 লক্ষ প্রায় প্রথমবারের জন্য ইনভেস্ট করেছিল 2004 সালে এই ফেসবুকে। এবার আরো একটা গোপন তথ্য আপনাদের সামনে নিয়ে আসি। এই প্যালেন্টিয়ার টেকনোলজিতে কে ইনভেস্ট করেছে? এই প্যালেন্টিয়ার টেকনোলজিতে ইনভেস্ট করেছে ইনকিউটেল নামক একটি সংস্থা। এই ইনকিউটেল হলো আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এরই একটি প্রক্সি অর্গানাইজেশন, অর্থাৎ শাখা সংস্থা। এই ইনকিউটেলের মাধ্যমে প্যালেন্টিয়ার টেকনোলজিতে ইনভেস্ট হয়েছে সে সময় প্রায় $2 মিলিয়ন 2005 সালে। অর্থাৎ সিআইএ এর মাধ্যমে প্যালেন্টিয়ার টেকনোলজিতে টাকা ইনভেস্ট হলো, প্যালেন্টিয়ার টেকনোলজির মাধ্যমে ফেসবুকের 2004 সালে টাকা ইনভেস্ট হলো $5 লক্ষ। এবার প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির কানেকশন আছে কি নেই আমার জানা নেই, কিন্তু তথ্য বলছে আলটিমেটলি সিআইএ এর টাকা ঘুর পথে ফেসবুকে ইনভেস্ট হলো 2004-05 সালের এই সময়টায়। এবার ফেসবুক সিআইএ কে তথ্য দেবে কি দেবে না, মার্কিং রুল স্পষ্ট, এবং ফেসবুক আসলে কাদের কোম্পানি তা আজকে সাদা চোখে তথ্য বিশ্লেষণ করেই কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে। অর্থাৎ আপনি যাই করুন না কেন, ফেসবুক আপনাকে যা দেখাবে সেটাই দেখতে হবে। আপনি যা দেখতে চাইবেন ফেসবুক কিন্তু মোটেই তা দেখাবে না। তার সব থেকে বড় উদাহরণ এলো দিল্লি বিক্ষোভ। দেখুন ফেসবুকে রিলস যত স্ক্রল করেছেন, ইনস্টাগ্রাম যত দেখেছেন, ইউটিউব যত দেখেছেন, সমস্ত জায়গায় দিল্লি বিক্ষোভের ছবি। আমাদের এই ভিডিও যারা দেখছেন তারা হয়তো ব্রাউজ ফিচার্স এর মাধ্যমে এই ভিডিও দেখছেন, অর্থাৎ ফেসবুকে সার্চ বা ইউটিউবে সার্চ করতে করতে আমাদের ভিডিও আপনাদের চোখের সামনে চলে এসছে। কিন্তু
আমাদের যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের কতজনের কাছে আমাদের নোটিফিকেশন যাচ্ছে, আজ আসলে আমাদের ভারতের ওরিয়েন্টেড ভিডিও কত মানুষ দেখবে সেটাও কিন্তু কন্ট্রোল করছে এই বহির্বিশ্ব। অর্থাৎ যারা ভারতের হয়ে ভিডিও বানায়, যারা ভারতের বিভিন্ন কর্মকাণ্ডকে মানুষের সামনে পৌঁছে দিতে চায়, তাদের দেখবেন ভিউজ ক্রমশ কমতে শুরু করছে, রিচ ক্রমশ ডাউন হচ্ছে। তার একটাই কারণ, বহির্বিশ্ব চায় না এই কথাগুলো আপনাদের কাছ অব্দি পৌঁছে যাক। তার সব থেকে বড় উদাহরণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টকে সরিয়ে ফেললো ফেসবুক। যাই হোক, যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী এই ধরনের ভিডিও আপনার কাছে অব্দি পৌঁছে যায়। আর ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।